ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। দর্শক, এই পর্যায়ে আমরা জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। চকবাজারে পুড়ে যাওয়া ওয়াহিদ ম্যানশনে এখনও বিপুল পরিমাণ রাসায়নিকের মজুদ রয়েছে। সকাল থেকে তদন্ত দল কয়েক দফা পরিদর্শন করলেও কারো নজরেই আসেনি তা। যদিও তদন্ত কর্মকর্তারাও জানিয়েছেন বিপুল কেমিক্যালের কারণেই আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের 24 ঘন্টা পার হয়ে গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু বেসমেন্টটি রয়েছে ওয়াহিদ ম্যানশনে, সেখানে কিন্তু বড় ধরনের একটি রাসায়নিক গুদামের সন্ধান পেয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। আপনার হয়তোবা দেখাই যাচ্ছে যে এখানে কিন্তু শত শত কন্টেনার ভর্তি অ্যাসিড এবং কেমিক্যালের যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো রাখা হয়েছে। তবে এখন একটি প্রশ্ন আসলে এসেই যায় যে এত বড় একটি ঘটনার পর এখনো এখানে অবৈধভাবে কি করে এত বিপুল পরিমাণে রাসায়নিক দ্রব্য এখানে মজুদ রাখা হয়েছিল। অবশ্য ফায়ার সার্ভিস বলছে আগুন বেজমেন্ট পর্যন্ত পৌঁছলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। এখানে আগুন লাগলে যেটা হতো যে আগুনের ভয়াবহতা যেটুকু ছিল আরেকটু বাড়তো, আমাদের আরেকটু সময় বেশি লাগতো। সাধারণত আপনারা জানেন বেসমেন্টগুলো কার পার্কিং এর জন্য রাখা হয়, তো এটা সম্পূর্ণ বেআইনি। এর আগে আগুনের ঘটনা তদন্তে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন সমিতি। পরে সিটি কর্পোরেশনের 11 সদস্যের তদন্ত কমিটি ভবনের বিভিন্ন জায়গা পরীক্ষা করে দেখেন। তারা জানান এই এলাকায় কেমিক্যাল ব্যবসার কোনো অনুমোদন ছিল না। তদন্ত দলে থাকা রাজুকের সদস্য বলেন, নিরাপত্তায় নিজেদেরও সচেতন হতে হবে। এখানে কিন্তু কোনো কেমিক্যালের লাইসেন্স দেওয়া হয়নি, কোনো লাইসেন্সই রিনিউ করা হয়নি। এখানে কেন আগুন লাগলো সেটা নির্ধারণ করতেছেন এবং কারা কারা এই জিনিসগুলোর জন্য দায়ী আছে সেই দায়ীগুলোকে চিহ্নিত করছেন। এটা যাকে রাজুকে নোটিশ দিয়ে বলতে হবে, এরকম তো বিষয় নয়। বিষয়টা আপনি উপরে রেসিডেন্সিয়াল বসবাস করছেন, আপনার কি নিজস্ব কোনো দায়িত্ব নেই? ভবনটাকে টিকিয়ে রাখা যাবে কিনা সেটার জন্য আমাদের আরো কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। আগামী এক সপ্তাহের মধ্যে ওগুলো চেক করে আসলে বলা যাবে, বিশেষ করে ওয়াহিদ মেনশনের ব্যাপারটা, যে ওইটা ভবনটা আবার ব্যবহার করা যাবে কিনা। এই সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান কেমিক্যালের কারণেই আগুন ভয়াবহ রূপ নিয়েছিল। পুড়ে যাওয়া ভবনগুলো এখনো ঝুঁকিতে আছে। যে ধরনের উপরে আমি দোতলায় দেখলাম যে ইনসুলেশন টেপগুলো আছে, যে এগুলো একটা কেমিক্যালই অবশ্যই, এগুলোও আপনার ট্রিগার করেছে আগুনকে। পরে ঘটনাস্থলে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তারা জানান এই ঘটনায় কেউ দায়ী কিনা তা খতিয়ে দেখা হবে। তদন্ত কমিটির একদম টার্মস অফ রেফারেন্স হচ্ছে এই অগ্নিকাণ্ডের উৎস বের করা, কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আর ঘটনা না ঘটে সেটার জন্য কর্মপন্থা নির্ধারণের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করা। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি যত দ্রুত সম্ভব কেমিক্যাল কারখানা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হোক। কেমিক্যাল গুদাম উঠায় দেন, কোনো আপত্তি নেই আমাদের। আলাদা কোনো এক জায়গায় যেন তাদের জন্য কোনো একটা জায়গা ব্যবস্থা করে দেয়। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ বলছে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। চকবাজারের আগুনে পুড়ে মারা যাওয়া লোকজনের স্বজনদের মধ্যে এখন পর্যন্ত 20 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। ডিএনএ প্রোফাইলিং এর জন্য প্রথমত বাবা মা, দ্বিতীয়ত স্বামী স্ত্রী অথবা সন্তান এবং ভাই বোনকে আসার আহ্বান জানিয়েছে সিআইডি। 15টি ডেড বডির 20 জন দাবিদার এসেছেন। এই 20 জনের নমুনা আমাদের ল্যাবরেটরিতে চলে যাবে, সেখানে প্রসেসিং শুরু হয়ে যাবে। ডেড বডির বাবা মা আসেন, বাবা মা জীবিত যদি না থাকেন তাহলে ডেড বডির সন্তান এবং তার স্পাউস, অবশ্যই স্পাউস সহ সন্তান যেন আসেন। তারা কেউ জীবিত না থাকলে তখন আপনারা ভাই বোনদেরকে নিয়ে আসার কথা বলতে পারেন বা নিয়ে আসতে পারেন। 2008 সালের পর আলোর পথে যে যাত্রা শুরু হয়েছে কেউ তাতে বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা নিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশকে এগিয়ে নেয়াই এখন সরকারের লক্ষ্য। কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভার শুরুতেই ভাষা শহীদ ও চকবাজার ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা আন্দোলনের নানা প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাঙালির যা কিছু অর্জন সবই সংগ্রামের মধ্য দিয়ে। তিনি বলেন, 2008 সালের নির্বাচনের মাধ্যমেই আলোর পথে যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ যখন একটু ভালো থাকে, আমাদের দেশের কিছু মানুষ আছে তারা খুব অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে। আর যখন কোনো মাশাআল্লাহ হয় বা যখন এমার্জেন্সি হয়
যখন কোনো অসাংবিধানিক সরকার ক্ষমতা আসে তখন এই গোষ্ঠীটা খুব তৃপ্তির সাথে থাকে, তখন আবার তাদের মূল্য বেড়ে যায়। সরকারে আসা অর্থাৎ জনগণের যে আস্থা বিশ্বাস আমরা অর্জন করেছি, এই বিশ্বাসের মর্যাদা আমাদের দিতে হবে। 2008 নির্বাচনের পর আমরা যে আলোর পথে যাত্রা শুরু করেছি, এই যাত্রা আর কেউ বাধা দিতে পারবে না, বন্ধ করতে পারবে না। বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নির্বাচন কেন্দ্রিক মনোনয়ন বাণিজ্যই তাদের নির্বাচনে ভরাডুবির কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসীর কাছে একটি সম্মানের জায়গায় বাংলাদেশকে নিতে পেরেছে আওয়ামী লীগ সরকার। বিএনপি জামাত জোট তাদের নমিনেশন অকশনে দেয়, কেউ কেউ তাই সবাইকে নিজেও বলে গেছে যে লন্ডন থেকে ফোন পেয়েছে এত টাকা হলে নমিনেশন পাবে, সে টাকা দিতে পারেনি, তার নমিনেশন হয়নি। আবার কাউকে নমিনেশন দিয়েছে বিদেশে বসে, এম্বাসিতে গেছে নমিনেশন পেপার সাবমিট করতে, এবং যখন এম্বাসি নেয়নি তখন খুব রেগে যেয়ে বলেছে লন্ডনকে অমুককে এত টাকা দিলাম, তিনি বললেন এম্বাসিতে দিলেই হবে, এখন কেন দিতে পারছি না। প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পরে যারা ক্ষমতায় এসেছিল তারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাসী ছিল না, বাংলা ভাষা ও শহীদদের প্রতিও তাদের কোনো শ্রদ্ধা ছিল না। সে ভাষার মর্যাদা আমরা দিয়েছি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে গণ আদালত করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন। তবে অনিয়মের বিষয়ে ট্রাইব্যুনালই আইনি বিচার করবে বলে জানান তিনি। গণশুনানিতে প্রার্থীরা অভিজ্ঞতার পাশাপাশি নির্বাচনী সমন্বয়হীনতার কথাও তুলে ধরেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গণশুনানি শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট। এ সময় চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করেন ঐক্যফ্রন্টের নেতারা। গণশুনানির শুরুতে গণতন্ত্র না থাকায় অপকর্মের জন্য কাউকে জবাবদিহি করতে হয় না বলে অভিযোগ করেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এই নির্বাচন সংক্রান্ত এবং গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে হাজার হাজার যে নেতা কর্মী এবং সমর্থককে আটক করা হয়েছে তাদের মুক্তি দিয়ে মামলাগুলো প্রত্যাহার করে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন প্রার্থীরা। 60টি কেন্দ্রেতে শতভাগ ভোট দেওয়া আছে, সে রিটার্নিং অফিসার থেকে যে ফলাফল দেওয়া হয়েছে এটি কি বাস্তবসম্মত নাকি? নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলতে গণশুনানির আয়োজন করা হলেও এ সময় জোটের সমন্বয়হীনতা ও সঠিক দিক নির্দেশনার অভাবের কথাও তুলে ধরেন প্রার্থীরা। কিন্তু আমার মাকে আপনারা মুক্তি করার জন্য কেন আপনারা কর্মসূচি দিচ্ছেন? কেন 30 তারিখে প্রোগ্রাম দেওয়া হয়, 31 তারিখে প্রোগ্রাম দেওয়া হলো না? পরে ডক্টর কামাল হোসেন অভিযোগ করেন, দেশে এক ব্যক্তির শাসন চলছে, এজন্য দায়ীদের উত্তরসূরিরা একসময় লজ্জা বোধ করবে। শুনানি হচ্ছে গণশুনানি, জনগণের উদ্দেশ্যে এরা বক্তব্য রাখছেন। বিচার হচ্ছে ট্রাইব্যুনালে, সেটা আইনি বিচার, এগুলো সেখানে হবে। আর গণ আদালত যেটা বলা হয় জনগণের একটা যেটা বিচার, সেটা জনগণ করবে। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে আছেন আবু সাইদ খান, আছেন ফরিদা ইয়াসমিন। আলোচনায় যেতে চাই, শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, গতকাল থেকে যে বিষয়টি নিয়ে গোটা দেশ তোলপাড়, সেটি হলো রাজধানী চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা। এবং এই অগ্নিকাণ্ডের ঘটনাটি এত ভয়াবহ ছিল যেটি নিয়ে আমরা এখন পর্যন্ত সারা দেশ এক প্রকার শোক পালন করছে। বলা হচ্ছে যে পুরান ঢাকার যে নিমতলির ঘটনা 2010-এর ৩রা জুন যে ঘটনাটি ঘটেছিল, তারপর যদি একটা সতর্কভাবে আমাদের নজরদারিটা যদি বাড়ানো যেত, কিংবা আমরা যদি সেদিকে দৃষ্টি রাখতাম, সেদিকে সচেতন থাকতাম, আজকের এই চকবাজারের দুর্ঘটনাটির যে প্রাণহানি ঘটেছে সেটা কিছুটা হলেও কমানো যেত। এটি আমাদের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও স্বীকার করেছেন। আবু সাইদ খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই যে একটি ঘটনা ঘটে যাওয়া নিমতলিতে 2010-এর ঘটনার পর, তারপরও বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাজরিন ফ্যাশনসে 2012-তে ঘটেছিল এবং 2019-এ এসে এই চকবাজারের এই ঘটনা। একটি ঘটনার পর আমরা যে নিশ্চুপ হয়ে যাই, এই নিশ্চুপ হয়ে যাওয়াটাই কি এই ঘটনাগুলোর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে কিনা, আপনার কি মনে হয়? কোনো সন্দেহ নেই, আমরা নিমতলির ঘটনা থেকে কোনো শিক্ষা নেইনি। কারণ নিমতলির ঘটনার পরে বহু দফা সুপারিশ হয়েছিল। তার প্রধান সুপারিশটা ছিল, প্রধান করণীয়টা ছিল যে এখান থেকে কেমিক্যাল ফ্যাক্টরিগুলোকে সরিয়ে নিতে হবে। এখানে এই লোকালয়ে কেমিক্যাল ফ্যাক্টরি রাখা যাবে না, এবং কেরানীগঞ্জে একটা জায়গাও ঠিক হয়েছিল।
কিন্তু গত 10 বছরে সেটা সরল না কেন? কাদের কারণে? এ দায়টা কে নেবে? এ দায়টা সিটি কর্পোরেশন, এ দায়টা মন্ত্রণালয়, তারা এই দায় এড়াতে পারেন না। এবং এই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আগে তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। আর তা না হলে আবার আর একটা ঘটনার জন্য আমরা অপেক্ষা করব। এটা তো হতে পারে না। এখানে এই জায়গায়, এই ঘন বসতির এখানে কেমিক্যাল ফ্যাক্টরি কোনো অবস্থাতেই থাকতে পারে না। এবং দায় এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। যেমন শিল্পমন্ত্রী, উনি তদন্ত ছাড়াই বলে দিলেন, যেটা একটা দায়িত্বশীল মন্ত্রীর মুখ থেকে এটা আমরা আশা করি না, যে সিলিন্ডার বাস্ট হয়ে এটা হয়েছে, এর জন্য কেমিক্যাল ফ্যাক্টরি কোনো দায়ী না। কিন্তু কেমিক্যালের কারণেই তো সেখানে বায়ুতে মিশেছিল, কেমিক্যালরা রাসায়নিক দ্রব্য মিশেছিল, যে কারণে এই ধরনের একটা ভয়াবহ রূপ নিতে পারলো। তো এই জায়গাগুলো আমার মনে হয় চিহ্নিত হওয়া দরকার। কেন সরছে না? এবং এখন পর্যন্ত সেই ওয়াহিদ ম্যানশনের নিচতলাতে এখন পর্যন্ত কিন্তু বিপুল পরিমাণ রাসায়নিকের মজুদ রয়েছে। বারবার তদন্ত কর্মকর্তারা সেখানে যাচ্ছেন, কিন্তু সেই জিনিসটিকে তারা খেয়াল করছেন না। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই কেমিক্যাল ফ্যাক্টরির মালিকরা, হ্যাঁ, তাদেরকে অনেকে বৈধ ব্যবসা, মানে লাইসেন্স আছে, অনেকেরই লাইসেন্স নেই। লাইসেন্স বন্ধ হচ্ছে, কিন্তু ব্যবসা তো বন্ধ হচ্ছে না। ঠিক আছে, এখানে নতুন করে লাইসেন্স দেওয়া হচ্ছে না, কিন্তু ব্যবসা তো তারা চালিয়ে যাচ্ছে। তাহলে এইটা দেখভালের দায়িত্বটা কার ছিল? এবং সেই কাজটা হয়নি। তারা এত শক্তিটা কি, তাদের খুঁটির জোরটা কি, আসলে তারা কারা? আমরা জানি তারা অত্যন্ত ক্ষমতাবান, তারা সরকারে আছে, বিরোধী দলে আছে, অনেক এমপিরও কেমিক্যাল ব্যবসা ওখানে রয়েছে, যে কারণে তাদেরকে সরানো যাচ্ছে না। এগুলোকে চিহ্নিত করা দরকার এবং এটা সরানোর কোনো বিকল্প নাই। এখানে দুটোই জিনিস হচ্ছে জরুরি। এক নম্বর হচ্ছে কেমিক্যাল ফ্যাক্টরিগুলোকে সরিয়ে নিতে হবে এবং এই ব্যাপারে একটা টাইম দরকার, একটা টাইম ফ্রেম বেঁধে দিতে হবে, যে এই সময়ের মধ্যে সময় ঠিক করে দিতে হবে, এই সময়ের মধ্যে এটা সরে যেতে হবে। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এই ঘিঞ্জি এলাকা, যেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে না, বিভিন্ন রকম সরু এলাকা, এই জায়গাটা হচ্ছে রিডেভেলপমেন্ট করা দরকার। এবং 1916 সালে গভর্নমেন্টের এরকম একটা রাজুকের একটা প্রকল্প ছিল যে এখানে রিডেভেলপমেন্ট মানে হচ্ছে যে এখানে নতুন করে প্রশস্ত রাস্তা করতে হবে এবং এখানে সরকার সংশ্লিষ্ট, অর্থাৎ এখানে রাজুক, এখানে বাড়ির মালিক এবং দরকারকে ডেভেলপারদেরকে যুক্ত করে এখানে ভেঙে একমাত্র হেরিটেজগুলো রেখে বাকি ভেঙে এখানে নতুন করে শহর করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই। কলকাতাতেও এটা হয়েছে। সারা পৃথিবীতেই যখন পুরনো এই ধরনের জায়গা, যেটা বাসের অনুপযুক্ত হয়ে যায়, গাড়ি চলে না ইত্যাদি, তখন সেটাকে যুগোপযোগী করার জন্য সেটাকে রিডেভেলপমেন্ট দরকার, রিস্ট্রাকচারিং দরকার। কিন্তু সেই কাজটা হচ্ছে না। এটা না হওয়ার কারণে 16 সালে বংশালে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল, যদ্দূর আমার মনে পড়ে। তখন জনগণের পক্ষ থেকে আপত্তি উঠেছিল, কেননা জনগণ আস্থা রাখতে পারে নাই। কিন্তু এর কোনো বিকল্প নাই, এই আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমাদের কাছে যেটা 1 নম্বর করণীয় হচ্ছে যে দায়টা স্বীকার করতে হবে। কেউ যদি দায় স্বীকার না করে তাহলে এই ঘটনা ঘটতে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা সময় বেঁধে দিয়ে এটা করতে হবে। আর একটা হলো যে এখানে যখনই ব্যাপার হয় সবাই আদালতে যায়। আমার মনে হয় সরকার কিংবা সিটি কর্পোরেশনকে আগে আদালতে যেতে হবে। আদালতে গিয়ে তাদেরকে অনুমতি নিতে হবে যে এই ব্যাপারে কোনো স্টে অর্ডার ইত্যাদি যেন আদালত থেকে দেয়া না হয়। হ্যাঁ, কারো যদি ক্ষতিপূরণ আদায় করতে হয় সেটা কর্তৃপক্ষ দেবে, কিন্তু এই ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক কিংবা এই ধরনের অপসারণের ক্ষেত্রে যেন কোনো নিষেধাজ্ঞা জারি না হয়। তা না হলে হবে কি, বারবার আদালতে যাবে এবং এটা থেমে থাকবে। কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে যে ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা তো সরকারিভাবে নিজে থেকেই দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে বলতে হবে যে সরকারের আদালতের কাছে থেকে অনুমতিটা নেওয়া দরকার, যে যেন কোনো স্টে অর্ডার ইত্যাদি দিলে যেন উন্নয়ন ব্যাহত হয়। আদালত বহু জায়গা এই ধরনের অর্ডার দিতে পারে। তো তাহলে দেখা যাবে যে আদালতে যাওয়ার সুযোগটা বন্ধ হবে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে সেই ক্ষেত্রে একটা জনমতেরও ব্যাপার রয়েছে কিংবা এ ব্যাপারে সদিচ্ছারও ব্যাপার। যেমন আমি একটা এই প্রসঙ্গে বলি, হাতির জেলে তো অনেক স্থাপনা ছিল, কিন্তু কই তারা তো আদালতে যায়নি, সেখানে গেল না। তাহলে এখানে কেন বারবার আদালতে যাওয়া হচ্ছে? এর কারণ কি? কিংবা আমি এটা করি যে এর আগে বুড়িগঙ্গায় তো আদালতে বারবার গিয়েছে, কিন্তু এবার যাচ্ছে না। অতএব সেই ক্ষেত্রে সিদ্ধান্তটা, মানে রাজনৈতিক সিদ্ধান্তটা, অর্থাৎ রাষ্ট্রের সিদ্ধান্তটা, উদ্যোগটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কাজগুলোকে আমাদের একটা সমন্বিত ব্যবস্থার মধ্য দিয়ে এই পরিবর্তনটা আনতে হবে। এই ধরনের মৃত্যু আমরা আর চাই না। আর সরকারকে বারবার দায়িত্ব গ্রহণ করা, ক্ষতিপূরণ দেওয়া, হ্যাঁ, ক্ষতি তো হয়, এই ক্ষতিপূরণ হয় না। যে জীবনগুলো নিভে গেছে, যে মানুষগুলো মারা গেছে, তার সন্তানের কাছে তার বাবার কি ক্ষতিপূরণ হবে?
কিংবা যার সন্তান মারা গেছে তার ক্ষতিপূরণটা কে দেবে? এর কোনো ক্ষতিপূরণ হয় না। অতএব টাকা দিয়ে পুষিয়ের ব্যাপার না। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এক ধরনের অর্থনৈতিক সমর্থন সাপোর্ট দেওয়ার দরকার আছে, সেটা আর একটা বিষয়। কিন্তু তার আগে আমার মনে হয় এখানে একটা পরিকল্পনা ঘোষণা করার দরকার। আর নয়, অনেক সময় হয়েছে, আমার মনে হয় এখনই একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং একটা ঘোষণা দিতে হবে। এবং এর জন্য যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করা ছাড়া এটা এক পা আগানো যাবে বলে। অপরাধীরা কি আসলে চিহ্নিত নয়? ফরিদা ইয়াসমিন, আপনার কি মনে হয় যেভাবে শক্তভাবে গেড়ে বসেছে এই বিষয়টি আমরা দেখতে পাই যে পুরান ঢাকাতে, কিংবা এর আগে আমরা যদি ট্যানারিগুলোর কথা বলি, হাজারীবাগে যেভাবে গেড়ে বসেছিল, সরকার কিন্তু তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে এবং তাদেরকে একটা পরিকল্পিত জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। এক্ষেত্রে আপনি কতটুকু আশা রাখেন যে এদেরকে হটানো যাবে কিনা, না গেলে কেন যাচ্ছে না? এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো যে আবাসিক এলাকা এবং একই সঙ্গে ব্যবসায়িক এলাকা, একই সঙ্গে আপনার যে কেমিক্যালের গুদামগুলো আছে তার উপরে কিন্তু থাকার জায়গা। এটার বড় পয়েন্টটা যেখানে যে সচেতনতাটা দরকার, যারা এখানে থাকছেন তাদের সচেতনতা এবং যারা ব্যবসা করছে, এটা হলো একটা কথা। আর একটা কথা হলো যে নিমতলিতে যে ঘটনাটি ঘটেছিল সেটি প্রায় 9 বছর হয়ে যাচ্ছে। সেই নিমতলির ঘটনার যখন কোনো রকম সুরাহা হয়নি, বিচার হয়নি, এবং সেই নিমতলি ঘটনার পরপরই কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি 17 দফা সুপারিশ করেছে। সেখানে প্রথম কথাটাই ছিল যে আবাসিক এলাকা এবং এই যে ব্যবসায়িক এই কেমিক্যালের গোডাউন একসঙ্গে থাকতে পারে না, এগুলোকে সরিয়ে নিতে হবে। এবং যখন সরিয়ে নেওয়ার কথা হলো, তা সেই কেরানীগঞ্জে একটি জায়গাও নির্ধারণ করা হয়েছে, কিছু সরিয়ে নেওয়ার চেষ্টাও হয়েছিল। নিমতলির জায়গাগুলো, নিমতলি থেকে কিছু জিনিস সরানো হয়েছে, কিছু গোডাউন সরানো হয়েছে, বাট এর পাশাপাশি পুরানো ঢাকার অন্যান্য জায়গায় যেভাবে গোডাউনগুলো হচ্ছে সেখানে দেখার কেউ নেই। কারণ এটা তো শিল্প মন্ত্রণালয় এর জন্য দায়ী, এর জন্য পরিবেশ মন্ত্রণালয় দায়ী, সিটি কর্পোরেশন দায়ী। তো এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে এবং অনেকগুলো প্রতিষ্ঠান এখানে কাজ করার আছে। তো যেখানে তদন্ত কমিটির যে সুপারিশগুলোর যে উল্লেখযোগ্য, আমি দুইটা জিনিস এখানে বলতে চাই যে এই কয়েকটা জিনিস বাস্তবায়ন হলে কিন্তু আজকে আমাদের এই ঘটনা ঘটতো না। যেমন জরুরি ভিত্তিতে আবাসিক এলাকা থেকে গুদাম বা কারখানা সরিয়ে নিতে হবে, এটা কিন্তু তারা শুধু নিমতলির কথা বলেনি, যে কোনো আবাসিক এলাকা থেকে বলেছে। তারপর অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন 2003 ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করা, রাসায়নিক দ্রব্যে মজুদ, বাজারজাতকরণ এবং বিক্রির জন্য লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তদারকি প্রক্রিয়া সম্পন্ন করা। এই যে আরও অনেকগুলো 17টা দফা ছিল। তো এর মধ্যে এই তদারকিটা কে করেছে? যখন কোনো শিল্প কারখানা প্রতিষ্ঠা করা হয় তো এটা একটি তদারকি টিম থাকে, এটা কি হয়েছিল? সেটা হয়নি। এবং এই সরিয়ে নেওয়ার এই যে নির্দেশ দেওয়া হয়েছিল তখনও সেগুলো করা হয়নি। এর ফলে আমরা এত বড় একটি ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছি, যে ঘটনার মানে এটা প্রতিটা মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে, যে এত মানে দুর্বিষহ, এবং যে পরিবারের ক্ষতি হয়েছে সেই পরিবার জানে যে তার জীবনে কি ঘটেছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে, যে ছেলে পরিবারে তার আয় রোজগার করত, সেই পরিবারের ছেলে, তার অভিভাবক, মানে কি অবস্থা। আপনি একজন মা, তার অন্তঃসত্ত্বা মা, সেই স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও মৃত্যুবরণ করেছে, স্ত্রী নামতে পারেনি, তাই স্বামীও নামতে পারেনি। এই যে এই ঘটনাগুলো, তো এগুলোকে আমরা যারা এই দায়িত্বপূর্ণ জায়গায় আছে, এই মন্ত্রণালয়গুলোর কথা বলছি বা সিটি, তারা কি জানতো না যে এই ধরনের ঘটনা ঘটলে এরকম নিমতলির মতো আরো একটি ভয়াবহ ঘটনা সৃষ্টি হবে, ঘটনা তৈরি হবে? তো এই ব্যবস্থাগুলো কারা নেয়নি? চিহ্নিত, আপনি যে কথাটা বলছেন, অপরাধীরা কি চিহ্নিত? অপরাধীরা কিন্তু এখানে অনেকেই অপরাধী, যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে শুধু কি আমরা এই অপরাধী বলতে পারি কিনা? এই ব্যবসায়ীরা অপরাধী, যে শিল্প মন্ত্রণালয়ের যারা, তারা অপরাধী, যারা এই কারখানাগুলো সরিয়ে নেওয়ার দায়িত্ব ছিল তারা অপরাধী। পরিবেশ মন্ত্রণালয় কি কাজ করেছে? তারা কি, যখন পরিবেশ মন্ত্রণালয় তো এই ছাড়পত্রগুলো দেওয়া তাদের দায়িত্ব, এখানে কিন্তু অনেকগুলো বিভাগ এখানে জড়িত, এবং এরা কারা মূল অপরাধী, কারা চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং
আরেকটি কথা যে এই ধরনের জায়গায় বসবাস করার ব্যাপারে সচেতনতা তৈরির একটা বিষয় আছে, কারণ অনেক সময় সরিয়ে দেওয়ার পরেও আবার তারা এখানে ঘর বাঁধে। আরেকটা কথা যে সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন যে আমরা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছিলাম, কিন্তু বিসিসিআই নেতারা সেখানে বাধা দিয়েছে, বাধা দেওয়ার ফলে আমাদের কাজ বন্ধ হয়ে যায়। তো এরা কারা, কেন বাধা দিয়েছে? তো এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, সবগুলো বিষয় তদন্ত হওয়া দরকার এবং কারা কোন কোন জায়গায় তারা দায়ী এটা চিহ্নিত হওয়া দরকার, কারণ এই ধরনের সহজ স্বীকারোক্তি ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকনের, কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ক্ষেত্রে অবহেলাজনিত প্রাণনাশের মামলা হয়েছে একটি, এবং এখানে মামলা হয়েছে এবং এই মামলাতে অজ্ঞাত পরিচয় 10-12 জন এবং আব্দুল ওয়াহিদের 2 ছেলে অর্থাৎ ওয়াহিদ ম্যানশনের 2 ছেলে শহীদ ও হাসানকে আসামি করা হয়েছে। এই মামলাতে আসলে কি সেক্ষেত্রে যে সংশ্লিষ্ট মানে কর্তৃপক্ষগুলোর অবহেলার কথা আমরা বলছি, তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা যেত কিনা? মামলা যখন চলবে এই বিষয়গুলো চলে আসবে, কিন্তু এর জন্য কারা কারা দায়ী? ব্যবসায়ীরা দায়ী, যারা এখানে ভাড়া দিয়েছেন, যারা এই ভবনের মালিক তারা দায়ী, এবং এই আমি যে কথাগুলো বললাম যে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র লাগে এই ধরনের গোডাউন করতে বা সেখানে ব্যবসা কারখানা করতে, সেখানে এই জন্য কারা দায়ী, এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। মামলা যতটুকুই হোক, যারাই আসামি করুক যে কয়েকজনকে, কিন্তু আস্তে আস্তে বিষয়গুলো এর সঙ্গে সংশ্লিষ্টগুলো কারা জড়িত, কারা কি, এই বিষয়গুলো মামলাতে চলে আসবে এবং এগুলো খুব দ্রুতই এই তদন্ত হওয়া দরকার এবং শাস্তি হওয়া দরকার, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং কখনোই এই যে আবাসিক এলাকা এবং কারখানা একসঙ্গে থাকতে পারে না। কেমিক্যালের যে প্রতিবেদনটা আমরা দেখলাম যে ওই ওয়াহিদ ম্যানশনের নিচতলায় আন্ডারগ্রাউন্ডে যেইভাবে কেমিক্যাল ভর্তি ছিল, আগুন ওই পর্যন্ত আছে। হ্যাঁ, এখন পর্যন্ত আছে, কারণ ফায়ার সার্ভিসকে আমরা ধন্যবাদ জানাই, তারা অনেক কাজ করেছে। 34টি টিম তারা সেখানে যেভাবে কাজ করেছে, হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ করেছে, তাই ওই আগুনটা হয়তো যে আন্ডারগ্রাউন্ডে যায় পৌঁছতে পারেনি। যদি সেখানে যায় পৌঁছতো তাহলে কি অবস্থা হতো, মানে এটা কল্পনাও করা যায় না যে কি হতো সেটা। অবশ্যই আমরা আশা করি আমাদের একটা কথা যে এগুলো কি বারবার ঘটবে, মানে মানুষের জীবনের মূল্য কি কোনো মূল্য নাই, এতই মূল্যহীন যে একজন মানে আগুন লাগলো আর পুড়ে গেল, কিভাবে মানে কত বিভৎস সেই ঘটনা, মানে চিন্তা করা যায়। এগুলো তো সতর্ক হলে এবং যথাযথ পদক্ষেপ নিলে এইগুলো রোধ করা যায়। ব্যক্তি সচেতনতারও তো একটা বিষয় রয়েছে, সেই এলাকায় যে মানুষগুলো বাস করেন তাদেরও তো নিজেদেরকে সচেতন হওয়ার একটা বিষয় ছিল, করতে হবে, মানে জনমত গড়ে তুলতে হবে। কিন্তু এই বিষয়গুলো যে এখানে এই কারণে ঘটছে এবং যে কেউ এর ভিকটিম হতে পারে, ধরেন আমি আপনি হয়তো ওখানে থাকি না, আমরা ওই সময় ওই রাস্তা দিয়ে যেতে পারতাম, মানে আমাদের জীবনে এরকম যারা আমরা বেঁচে আছি, যে কেউ ওই রাস্তা দিয়ে যেতে পারতো, কারণ এমন তো ঘটনা ঘটেছে যে সেখানে স্টাক হয়েছিল, তারা সেখানে পুড়ে মারা গেছে, অনেকেই পুড়ে মারা গেছে। এভাবেই একটা বিরতি নিয়ে ফিরে আসি আলোচনায়, সঙ্গে থাকুন, আমাদের সংবাদ সম্প্রসারণে বিরতি নিচ্ছি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সম্প্রসারণ। আবু সাইদ খান আছেন এবং ফরিদা ইয়াসমিন আছেন আজ আমাদের সাথে। কথা বলছিলাম, প্রসঙ্গ পাল্টে আলোচনায় আসতে চাই। আমরা জানি যে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি চলছে এবং তারা একটি প্যানেলের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে অনিয়ম বা কারচুপির অভিযোগ তাদের রয়েছে সেটি সম্পর্কে জনগণকে জানাতে চাইছেন, এবং সেই হিসাবেই জাতীয় ঐক্যফ্রন্টের সকল নেতাকর্মীরা আজ গণশুনানিতে অংশ নিয়েছিলেন। এবং ডক্টর কামাল হোসেন যেটি বলছেন যে আইনি বিচার করবে ট্রাইব্যুনাল আর গণ আদালতে বিচার করবে জনগণ, অর্থাৎ ট্রাইব্যুনালে যে আইনি লড়াই চলছে তাদের প্রার্থীদের সেটি ট্রাইব্যুনাল করবে এবং গণ আদালতে বিচার হবে জনগণের এই অনিয়মের কারচুপির নির্বাচনের। প্রশ্ন হলো আবু সাইদ খান, সেটি হলো যে ঐক্যফ্রন্ট এই দুইয়ের উপর, অর্থাৎ জনগণ এবং আদালত ট্রাইব্যুনালের উপরে এই দায়িত্ব ছেড়ে দিয়ে তাদের যে আন্দোলন করার কথা ছিল কিংবা তাদের যে রাজপথের আন্দোলনের মাধ্যমে নির্বাচনের প্রতিবাদ করার কথা ছিল সেটি থেকে নির্ভর হতে চাইছে কিনা, আপনার কি মনে হয়? না, গণশুনানিও আন্দোলনের অংশ, এবং যেহেতু দেশের মালিক জনগণ, জনগণকে নিয়ে আন্দোলন তো জনগণকে নিয়ে করতে হবে, অতএব জনগণের কাছে তারা তাদের বক্তব্য তুলে ধরতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে এতদিন কেন লাগলো জনগণের সামনে হাজির হতে? এই সময়টা কিন্তু আমার কাছে
তো অনেক বেশি মনে হচ্ছে, কেন বাম ফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোটও তো খুব তাৎক্ষণিকভাবে মানে কয়েকদিনের মধ্যেই তারা গণশুনানি করে জনগণের সামনে হাজির হয়েছিল, কিন্তু ঐক্যফ্রন্টের এত সময় লাগার ব্যাপারটা আমার বোধগম্য নয়। এটা তাদের এক ধরনের সাংগঠনিক দুর্বলতা বলেই আমার কাছে মনে হয়। তারপরেও তারা তাদের অধিকার আছে, জনগণের কাছে তারা তুলে ধরবেন, জনগণ তার অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে দেখবেন যে কতটুকু সঠিক বেঠিক। এবং কেননা শেষ বিচারের তো দায়িত্ব তো জনগণেরই, কেননা দেশের মালিক তো জনগণ, অর্থাৎ জনগণ তার অভিজ্ঞতার আলোকে মিলিয়ে দেখবেন তারা ঠিক বলছেন না বেঠিক বলছেন। এটা একটা দিক। তবে এই ব্যাপারে হচ্ছে যে জনগণ তো আর সিদ্ধান্ত দিতে পারবে না, সিদ্ধান্ত তো দেবে ট্রাইব্যুনাল, অর্থাৎ সেখানে আইনি লড়াই। তো সেখানে তারা আইনি লড়াইতে গেছেন। তো একটা দেশে আমরাও আশা করব যে যারা বিক্ষুব্ধ হয় কিংবা তাদের অভিযোগ থাকলে তারা নিয়মতান্ত্রিকভাবে আইনি এবং লড়াই তারা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে জনগণকে নিয়ে লড়াই করবেন। এই দুই ধারায় অগ্রসর হওয়াটাই জরুরি। আমার মনে হয় যে বিএনপি তার অতীতে যে জ্বালাও পোড়াওর বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেই অভিযোগ থেকে বেরিয়ে এসে ঐক্যফ্রন্টের পতাকা তোলে তারা গণতান্ত্রিক পথে অগ্রসর হচ্ছে। তা আমার মনে হয় যে এই অগ্রসর হওয়ার সুযোগটাকে অবারিত রাখতে হবে এবং সরকারের পক্ষ থেকেও এই ধরনের গণতান্ত্রিক আন্দোলনের সুযোগটাকে এবং এই ধরনের গণতান্ত্রিক উপায়ে অগ্রসর হওয়ার পথটাকে ক্ষেত্রে যেন কোনো বাধা সৃষ্টি করা না হয় এবং সেই স্পেসটা তাদেরকে দিতে হবে। ফরিদা ইয়াসমিন, আপনার বিশ্লেষণ কি বলছে যে এই ধরনের গণশুনানি কিংবা এই গণ আদালত প্রতিষ্ঠা করে গণশুনানি বিএনপিকে বা জাতীয় ঐক্যফ্রন্টকে তাদের আন্দোলনকে বেগবান করতে কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়? দেখেন, আমরা একবার গণ আদালতের অভিজ্ঞতা আমাদের আছে, সেটা ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে জাহানারা ইমাম যেটা শুরু করেছিলেন, সেটা ছিল একটা দিক যে এটা সমস্ত জাতি একদিকে, যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমাদের বিপক্ষে ছিল, বিরোধিতা করেছিল, তাদেরকে নিয়ে গণ আদালত, তাদের বিচারের জন্য জাহানারা ইমাম গণ আদালত করেছিলেন। সেটা ছিল সবাই কিন্তু এর পক্ষে ছিলেন। এখন আজকে যেটা তারা গণশুনানি করলেন, তাদের যে কিছুদিন আগে নির্বাচন হলো, জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্ট গঠন করলেন বিএনপি এবং বামধারার কিছু দল মিলে ঐক্যফ্রন্ট গঠন করে তারা নির্বাচনে যখন পরাজিত হওয়ার পরে তারা বলছে যে নির্বাচন কারচুপি এই সেই। এখানে জনগণের কতটা সম্পৃক্ততা আছে সেটা একটা দিক। আরেকটা দিক যে তাদের অভিযোগ আছে, তারা সেটা জনগণের কাছে বলতেই পারে। তো বলার তারা একটা, এটাও আন্দোলনের একটা অংশ, যেটা আমাদের সাইদ ভাই বললেন, তারা হয়তো জনগণের কাছে বলার জন্য একটা গণশুনানি করলেন, সেটা তারা করতেই পারেন। কিন্তু সেই গণশুনানিতে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারাই কিন্তু তাদের দিকেই আঙ্গুল তুলেছেন যে আপনারা তখন কি করেছিলেন, কেন এটা হলো, কেন? কারণ তাদের অনেক অভিযোগ আছে নিজেদের মধ্যে। যে কথাটা সাইদ ভাই বললেন যে তারা সাংগঠনিক যে দুর্বল, সেটা তারা প্রমাণ করেছে, অনেক দিন লাগলো এটা। এবং সাংগঠনিকভাবে তারা দুর্বল সেটা নির্বাচনেও প্রমাণ করেছে, মনোনয়নের ক্ষেত্রে। তারপর নির্বাচনের সময় তাদের পোলিং এজেন্ট খুঁজে পাওয়া যায় না, তারা ভোট দিতে যায় না, এ ধরনের অনেক কিছু অভিযোগ সাধারণ মানুষও জানে। তো তারা ভোট দিতে যায় না, তারা বলছে যে তারা ভোট দিতে যেতে পারে নাই, তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এইসব কথা। একটি গণতান্ত্রিক নির্বাচনে বা এই ধরনের নির্বাচনগুলিতে আমাদের সাবকন্টিনেন্টে এটা হতেই পারে। কারণ সেখানে একটা যে তার গণতান্ত্রিক রাইট প্রতিষ্ঠার জন্য তাকে যে জোরালো ভূমিকা রাখা, সেটুকু তাদের রাখতে হবে। যে যিনি রাজনীতি করেন, যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি যদি পালিয়ে যান তাহলে তো হবে না। তো এখানে তাদের বিরুদ্ধেও জনগণের অনেক অভিযোগ আছে যে তারা নির্বাচনে দাঁড়িয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, প্রার্থী খুঁজে পাওয়া যায় না, তারপরে পোলিং এজেন্ট নাই, এইসব বিষয়ে এখন তারা গণশুনানি করতেই পারেন। এটা জনগণ কিভাবে নেবে সেটা তো দেখার বিষয়। কারণ সেই গণশুনানি কিন্তু তাদের পক্ষে যায় নাই, যে কথাগুলো তাদের প্রার্থীরাই কিন্তু বলছেন, তাদের নিজেদের অভিযোগের কথাই বলছে, নিজেদের বিরুদ্ধে কিন্তু তারা অনেক অভিযোগ তুলছেন যে, এবং যারা মনোনয়ন পাওয়ার যোগ্য, অনেক যোগ্য প্রার্থীকে বিএনপি না দিয়ে বা ঐক্যফ্রন্টের বেলায় দেখা গেল যে না দিয়ে, তারা অনেক সময় টাকার বিনিময়ে, এটা শোনা যায় আর কি, যে প্রার্থী মনোনয়ন বাণিজ্যের কথা যেটা আমরা শুনছি যে সেগুলো দিয়েছেন। তো তাদের মনে হয় যে গণশুনানির আগে তাদের নিজেদের আত্মবিশ্লেষণের একটা প্রয়োজন বেশি ছিল, যে আমাদের হারের কারণটা কি জন্য আমরা এই নির্বাচনে সেভাবে দাঁড়াতে পারলাম না, কেন আমাদের পোলিং এজেন্টরা ছিল না, কেন আমাদের প্রার্থীরা এলাকা ছেড়ে চলে গেল, এই বিষয়গুলো নিয়ে আরো নিজেদের মধ্যে তাদের
বিশ্লেষণ দরকার। জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির কথা যদি আমরা বলি, আমরা যেটা বলছি যে তাদের ভেতরেই অনেক অভিযোগ থেকে গেছে। কোনো কোনো নেতা বলেন যে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়া তাদের জন্য ঠিক হয়নি, তারা নিজেরাই অনেক সমৃদ্ধ ছিলেন। সেক্ষেত্রে জাতীয় ঐক্যফ্রন্টের মতো এই ছোট ছোট দল নিয়ে গঠিত একটা ফ্রন্টে কিসের জন্য বিএনপির মতো একটি দল যোগ দিতে গেল? অর্থাৎ তাদের নিজেদের মধ্যে একটা এই মন কষাকষি রয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে। এটি দূর করার ক্ষেত্রে বিএনপির নেতৃত্ব কতখানি ভূমিকা রাখতে পেরেছে? না, বিএনপি নেতৃত্ব তো আগেও ভূমিকা রাখতে পারেনি, কারণ তখনই যে এই ঐক্যফ্রন্ট যদি বিজয়ী হয় প্রধানমন্ত্রী কে হবে এইসব নিয়ে কিন্তু অনেক ধরনের কথা শোনা গেছে, কারণ মূল নেতৃত্বকে এটা কিন্তু স্পষ্ট ছিল না। তো তখন অনেকেই বলছেন যে ঐক্যফ্রন্টের সাথে যাওয়াটা ভুল হয়েছে। ডক্টর কামাল হোসেন বলেছেন যে আমরা জানতাম না জামাতকে তারা নমিনেশন দিবে, তাহলে আমরা ওখানে যেতাম না। মানে এই ধরনের কিন্তু নির্বাচনে প্রভাব ফেলে, যে নির্বাচনে কারচুপি হয়েছে শুধু এই অভিযোগটা করলে হবে না, এই বিষয়গুলো তাদেরকে ভাবতে হবে। কারণ নির্বাচনের আগেই তাদের মধ্যে এই দোদুল্যমানতা ছিল, তাদের মধ্যে যে নেতৃত্বের সংকট ছিল, কে নেতৃত্বে থাকবে, তারা যাবে কি যাবে না, এইগুলো অনেকগুলো বিষয় ছিল। কিন্তু যে ঐক্যফ্রন্টের সাথে ঐক্যফ্রন্ট করবে কিনা, বিএনপি এদের সঙ্গে যোগ দিবে কিনা, আবার ঐক্যফ্রন্টের নেতারা যে বিএনপির সাথে যাবে কিনা, শেষমেশ তারা নির্বাচনে একসঙ্গে গিয়েছে। তো এগুলো তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এই যে সংকট, এই সংকটটিকে আসলে এই নেতৃত্ব সংকটটি উস্কে দিয়েছে কিনা? না, দুটো সংকট। একটা হচ্ছে যে বিএনপি কিংবা ঐক্যফ্রন্টের একটা সংকট আছে, আর একটা হলো দেশেরও একটা সংকটে আরও এইভাবে ঘনীভূত হয়েছে যে সেখানে এক দল বিজয়ী হয়েছে, পার্লামেন্ট এখানে কার্যকর হচ্ছে না। এটাও কিন্তু দেশের জন্য একটা সংকট, কেন গণতান্ত্রিক ব্যবস্থায় বিশেষ করে সংসদীয় রাজনীতিতে এখানে একটা শক্তিশালী বিরোধী দল দরকার, যারা সরকারের ভুল ভ্রান্তি দেখিয়ে দেবে, যারা সরকারের সমালোচনা করবে। যেহেতু পার্লামেন্টে যদি সরকারের ভুল ভ্রান্তি না দেখিয়ে যদি স্তুতি গাওয়া হয়, তাহলে তো সেখানে কার্যকর পার্লামেন্ট হয় না এবং গণতন্ত্রের বিকাশ ঘটে না। তো সেই জায়গা থেকেও আমাদের ভাবা দরকার যে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে এগোতে পারে। এবং নির্বাচন নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, এবারও প্রশ্ন উঠেছে, এমনকি 14 দলের ভিতর থেকে প্রশ্ন উঠেছে। তো এই জায়গা থেকে একটা ভালো নির্বাচন তো আমাদের দরকার। তো এই একটা ভালো নির্বাচনের জন্য আমার মনে হয় বিষয়গুলো আলাপ আলোচনা দরকার, আরও খোলামেলা আলাপ আলোচনা দরকার। বিরোধী দলের অভিযোগগুলো বিরোধী দল তুলবে, সরকারের এই ব্যাপারে যুক্তি যা আছে সেটা খণ্ডন করবে, এবং এটা নিয়ে আমার মনে হয় এটা নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার, এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে একটা সিদ্ধান্তে পৌঁছার দরকার, যাতে আমরা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত গড়াবে কিনা সেই আলোচনা কি কতদিন গড়াবে সেটা জানি না, কিন্তু দেশের প্রয়োজনে এখানে সমস্ত মানুষের কথা বলার অধিকার, তার ভোটের অধিকার, তার সমস্ত রকম অধিকারকে সুনিশ্চিত হওয়া দরকার। একটা বিরতি নিয়ে ফিরে আসি। বিরতি নিয়ে পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে জেনে নেব, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সংবাদ সম্প্রসারণ। আবু সাইদ খান, ফরিদা ইসমিন দেখে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো এই মুহূর্তে কি খবর দিচ্ছে। bdnews24.com রয়েছে শুরুতেই আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে মাশরাফি এখন প্রাসঙ্গিক। এটি বলা হয়েছে bdnews24 পাবলিশিং লিমিটেড 21শে গ্রন্থমেলায় নিয়ে এলো ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম। মানে কি রাজনীতিতে প্রাসঙ্গিক না খেলায় প্রাসঙ্গিক, কোনটা? মাশরাফিকে আসলে কথা আড্ডায় মাশরাফি এরকমটা বলা হয়েছে, সংকলনের নাম দেওয়া হয়েছে, মানে খেলার ক্ষেত্রেই মাশরাফিকে সেইভাবে বলা হয়েছে। যেহেতু তিনি নতুন রাজনীতিবিদও, সব দিক থেকে মিলিয়ে তাকে প্রাসঙ্গিক বলা হয়েছে। এছাড়া রয়েছে আরও কিছু খবর। মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা নিচ্ছে সিআইডি। দগ্ধদের চিকিৎসার খবর নিলেন ফখরুল। চকবাজারে আগুন, নিহতদের স্বজনের মামলা। চুড়িহাট্টা ট্র্যাজেডি, হাসপাতালের 9 জন যারা রয়েছেন তারাও শঙ্কামুক্ত নয়, যারা আহত ছিলেন তারাও শঙ্কামুক্ত নয়। এছাড়া সামওয়্যার ইন ব্লগে ঢুকতে সমস্যা হচ্ছে অভিযোগ কর্তৃপক্ষের। মাদক বিরোধী অভিযানে নিহত 4, কুমিল্লায় গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধে নিহত 1। ব্রাজিলের সঙ্গে সীমান্ত বন্ধ করছে। এছাড়া চুড়িহাট্টা ট্র্যাজেডি হয়তো এড়ানো যেত, ওবায়দুল কাদেরের যে কথাটি নিয়ে আমরা ইতোমধ্যে কথা বলে ফেলেছি। আমরা আস্থা অর্জন করেছি, তারা ঠেকাতে পারেনি, প্রধানমন্ত্রী বলেছেন আজকে এই কথাটি। এরপর কোন পত্রিকাটি রয়েছে আমরা একটু দেখে নিতে চাই। প্রথম আলো আছে আমাদের সাথে।
রাসুর খবরটি হচ্ছে চুরিহাটের খবর নিয়ে ধুয়ে মুছে সব সাফ করা হচ্ছে। আসলে সব সাফ করা হলেই এই দুর্ঘটনার ভয়াবহতা কিংবা তাদের স্বজনদের ভেতরে যে ক্ষত থেকে গেল সেটা আসলে সাফ করা কখনো যাবে কিনা সেটাই সন্দেহ। আগুনে পুড়ল রাসুর স্বপ্ন, বিএনপির মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন, তথ্যমন্ত্রী বলছেন। হাসান মাহমুদ আজকে এই কথাটি বলেছেন। ডিএনএ নমুনা দিলেন 20 স্বজন, অবহেলা আছে কিনা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। সরু গলিতে হিমশিম খেয়েছে ফায়ার সার্ভিস, যেটি আমরা এর আগেও বলেছি যে এত ছোট ছোট রাস্তা যেখানে ফায়ার সার্ভিসের টিমগুলি ঢুকতে পর্যন্ত পারেনি, পানির অভাবও ছিল সেখানে। অর্থাৎ আমাদের যে জলাভূমিগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দিয়ে অপরিকল্পিত যে নগরায়ন হচ্ছে সেটিরই একটা কুফল আমরা দেখতে পেলাম। তারপরে জলের উৎস থাকতে হবে সব এলাকায়, কিন্তু সেই তো সেটা তো রাখা হচ্ছে না। আবু সাইদ খান, সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন ওবায়দুল কাদের বলেছেন। বাতাসে কষ্ট হচ্ছে বাংলাদেশের বোলারদের, খেলার খবর এটি। এছাড়া আরো বেশ কিছু খবর রয়েছে, আমরা পরের পত্রিকাটিতে চলে যেতে চাই। বাংলা ট্রিবিউন আছে আমাদের সাথে। ঘরেই উপেক্ষিত ঐক্যফ্রন্টের গণশুনানি, ফরিদা ইয়াসমিন যে কথাটি বলছিলেন যে গণশুনানিতে বিএনপির ঐক্যফ্রন্টের ভেতরে যে মন কষাকষি বা মতানৈক্য রয়েছে সেটি নিয়ে কথা হয়েছে। নিখোঁজদের তথ্য জানতে সরকারি যোগাযোগের নম্বর, পরিশোধিত মূলধন 500 কোটি টাকা, চাপে নতুন ব্যাংকগুলো। এছাড়া আছে যুক্তরাজ্যের কাছে দয়া চায় আইএসের শামীমা। এছাড়া রয়েছে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি ফখরুলের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থল আজ পরিদর্শন করেছিলেন এবং তিনি এই দাবিটি জানিয়েছেন। এছাড়া রয়েছে 18টি মরদেহ শনাক্তের জন্য 30 জনের নমুনা সংগ্রহ, আশ্বাস আর নির্দেশে সীমাবদ্ধ কেমিক্যাল গুদাম সরানোর প্রসঙ্গ। অর্থাৎ এই যে আশ্বাস দেওয়া হয় যে কেমিক্যাল গুদাম সরিয়ে নেওয়া হবে এবং পরবর্তীতে আরো একটি দুর্ঘটনা না ঘটা পর্যন্ত সেই আশ্বাস আর বাস্তবায়িত হয় না। বলতে হবে কতদিনের মধ্যে সরাবেন, এটা স্পষ্ট করা। আমরা আশা করব এবার নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দিয়ে একটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়টিতে। পরের পত্রিকাটি দেখে নিতে চাই। যুগান্তর আছে আমাদের সাথে। ভেঙে ফেলা হতে পারে ওয়াহিদ মঞ্জিল সহ 3টি ভবন, কারণ এগুলো একেবারেই বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। এছাড়া আরো বেশ কিছু খবর রয়েছে, সব জায়গাতেই ঘুরে ফিরে আসলে গতকালের এই দুর্ঘটনার খবরটি প্রাধান্য পেয়েছে। ফরিদা ইয়াসমিন, আবু সাইদ খান, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপের। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।